চরম আর্থিক সংকটে দেশের ২০ ভাগ মানুষ, পিপিআরসির গবেষণা। বিনিয়োগের স্থবিরতা ও কর্মসংস্থানের অভাব মূল কারণ বলছেন বিশ্লেষকরা। দেশের পণ্য রপ্তানিতে বৈচিত্র্য না থাকা হতাশাজনক বলছে সরকার। এলডিসি উত্তরণের আগে অর্থনীতির চাকা আরও সচল করার তাগিদ বাণিজ্য সচিবের। এবং ২৪ ঘন্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ১,৯৪,৮৫৯ টাকা নির্ধারণ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দুশ্চিন্তায় দেশের সিংহভাগ মানুষ। অন্তত ২০ ভাগ মানুষ বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে। এদের মধ্যে বেশি সংকট চিকিৎসা ব্যয় ও ঋণ পরিশোধ নিয়ে। সমাজের নানা আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক উদ্বেগের কারণে প্রায় অর্ধেক মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছে। সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের জরিপে উঠে আসে এই চিত্র। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ আর কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে ভাগ্য ফিরবে না সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ বৌরিন। বনানীর করাইল বস্তির আঞ্জুয়ারা বেগম, বয়স ৪৫। প্রায় ১২-১৩ বছর ধরে কাজ করছেন ভাঙাড়ির দোকানে। কেমন চলছে জীবনযাপন জিজ্ঞেস করতেই বললেন সংসারের টানাপোড়েনের কথা। আইনতি নাই, টাকা পয়সা, বেতন মতন কেউ পাচ্ছে না, ঠিকভাবে কাজকর্ম হইতেছে না, টাকা পয়সার জন্য কোনো কিছু করতে পারতেছি না। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবার গল্পই যেন একই সুতোয় বাঁধা। এই যেমন ছায়া রানী বড়ুয়া, পেশায় সরকারি চাকরিজীবী। বাজারে এসেছেন ঠিকই, তবে কাটছাট করতে হচ্ছে অনেক কিছুই। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম ছোট করে দিচ্ছে বাজারের ব্যাগ। যেহেতু আমি পারছি না, এখন ছেলে মেয়েদের উপর একটু চাপ বাড়াতে হচ্ছে, সবকিছু জিনিসের দাম বেশি, কষ্ট তো একটু হচ্ছেই। শুধু আঞ্জুয়ারা আর ছায়ারানী নয়, নিত্যপণ্যের এমন লাগামহীন পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশের প্রায় ৭০% মানুষ। সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগ জানিয়েছে ৬৫% মানুষ। চরম আর্থিক সংকটে রয়েছে ২০ ভাগ মানুষ। গত মে মাসে দেশের ৮,০৬৭টি থানায় জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা পিপিআরসি। বিশ্লেষকরা বলছেন, দেশে বিনিয়োগের স্থবিরতা আর কর্মসংস্থানের অভাবই এমন পরিস্থিতির মূল কারণ। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যারা ফিক্সড ইনকাম গ্রুপ এবং যারা বেকার, তাদের ভয়ানক অসুবিধা হয়। সুতরাং মন্দা যদি একটা অর্থনীতিতে চলতে থাকে, বিনিয়োগ যদি না হয়, নতুন কর্মসংস্থান যদি না হয়, তাহলে একটা যারা দরিদ্র ছিল না এরকম লোক আস্তে আস্তে দরিদ্র হয়ে যাবে। জরিপে দেখা যায় ৬৭% চিকিৎসা ব্যয় এবং ২৭% ঋণ পরিশোধ নিয়ে সংকটে আছে। ৭৪% ক্ষেত্রে টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। এছাড়া কিশোর অপরাধ ও মাদক নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি মানুষ। গত বছর দারিদ্র্যের হার ১৮-১৯% ছিল, এবার ৯%, ১০% বেড়ে গেছে। পিপিআরসির জরিপ বলছে, শুধু মধ্যবিত্ত ও নিম্নবিত্তই নয়, উচ্চবিত্তদের আয়ের ক্ষেত্রেও কিছুটা পতন লক্ষ্য করা গেছে সাম্প্রতিক সময়ে। পুঁজির সংকটে আছেন অনেক উদ্যোক্তা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্য ছাড়া অন্য কোনো পণ্যের রপ্তানি বৈচিত্র্য না থাকা হতাশাজনক। এমনটি বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বুধবার সকালে রাজধানীর বিআইআইসিসি অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি এই কথা বলেন। সেমিনারে বক্তারা জানান, এলডিসি উত্তরণের আগে দেশের অর্থনীতির চাকা আরও সচল করতে হবে। তৃতীয় দফা আলোচনার পর বাংলাদেশি পণ্যের শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০% করে যুক্তরাষ্ট্র। তবে এ হার কমপক্ষে ১৫% করা না গেলে দেশের ব্যবসায়ীদের খরচ বেড়ে যাবে। এতে তাদের ভবিষ্যৎ গতিপথ অনিশ্চয়তায় থেকে যাবে, এমনটা মনে করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS। যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে এলএনজি, সয়াবিন, বিমান, গম, তুলাসহ বিভিন্ন পণ্য কেনার জন্য চুক্তি হয়েছে। সঠিক সময়ে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে আগামীতে রপ্তানির ধারা ব্যাহত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। Principal stakeholder, but still, I mean, it seems because it's a B2B negotiation, so they are not allowed. But they can help the government. Particularly, our export is so dependent on one or two products.
So this is actually made us extremely vulnerable. দেশের পণ্য রপ্তানি বৈচিত্র্য বাড়াতে চেষ্টায় আছে সরকার বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। এদিকে এলডিসি উত্তরণের আগেই দেশের অর্থনীতির চাকা আরও সচল করার তাগিদ বাণিজ্য সচিবের। This LDC membership of Bangladesh, and we are the largest user of maximum user of that facilities. I think that has crippled us. Rules of origin, an exit clause of this agreement. We could make them understand look, if there is an agreement, if I enter into an agreement, there must be an exit clause. Without that, I cannot enter into any agreement. So that I could put in the text of the agreement. ইতিমধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো কিছু দেশের সাথে ব্যবসায়িক চুক্তি নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান বাণিজ্য সচিব। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। মঙ্গলবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ৩,৬৬৩ টাকা বাড়িয়েছে সংগঠনটি। সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে আজ থেকে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম ১,৯৪,৮৫৯ টাকা, যা দেশের ইতিহাসে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি ১,৮৬,০০০ টাকা ও 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫৯,৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। বাংলাদেশ এই মুহূর্তে উন্নয়নশীল দেশে উত্তরণের উপযুক্ত নয়। অপরিণত অবস্থায় এই গ্র্যাজুয়েশন হলে দেশের সব অর্জন বিফলে যাবে। তাই এলডিসি উত্তরণ প্রক্রিয়া অন্তত 3 থেকে 5 বছর পিছিয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক উদ্যোগের আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের আসন্ন প্রেক্ষাপটে বাংলাদেশ পর্যাপ্ত প্রভাব মূল্যায়ন না করে এবং জনসাধারণ সহ নানা গুরুত্বপূর্ণ অংশীজনের পরামর্শ ছাড়াই তাড়াহুড়ো চলছে বলে মন্তব্য করেন বক্তারা। বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় দেশগুলোর এই ধরনের একরৈখিক বিভাজন পৃথিবীর জনগোষ্ঠীর জন্য একেবারেই কল্যাণকর নয়। তবু এটাই বিশ্বের বর্তমান পরিস্থিতি। এর মধ্যেই আমাদের আপাতত টিকে থাকতে হবে। উক্ত পরিস্থিতির বিবেচনায় বাংলাদেশের কোনো অর্থে এই মুহূর্তে উন্নয়নশীল দেশের উত্তরণের উপযুক্ত নয়। থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসিস্ট প্রতিপাদ্যে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আইইউবি অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM.A. ফায়েজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অ্যাক্রিডিটেশন ও এডুকেশন কমিটির সভাপতি মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহিদি। সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক তামিম। সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুরু হয়েছে দুদিনব্যাপী ফার্মাফেস্ট 2025। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিএমডি এবং সিইও মোহাম্মদ হালিমুজ্জামান, ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালসের পরিচালক এহসান আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জাকির আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম। দেশের 40টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের 700-র বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এই অনুষ্ঠানটি দেশের ফার্মেসি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলছেন আয়োজকরা। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী স্মরণে একটি নতুন মোবাইল হেলথ কেয়ার উদ্যোগ চালু করতে চলেছে স্কয়ার গ্রুপ। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। সেবা কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ। বিগত সরকারের ভারসাম্যহীনতা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম সচিব সানোয়ার জাহান ভূঁইয়া। বলেন, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। সকালে রাজধানীর এক হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন,
উন্নয়নের মিথ্যা বয়ান দেয়া হয়েছিল। 2-4টা ব্রিজ আর অবকাঠামোর নির্মাণই উন্নয়ন নয়, উন্নয়ন হলো সার্বিক উন্নয়ন, সব খাতের উন্নয়ন বলে মনে করেন তিনি। টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ উল্লেখ করে শ্রম সচিব বলেন, জলবায়ু পরিবর্তনে কৃষি উৎপাদন কমে যাচ্ছে, ফলে কৃষি শ্রমিক শিল্প শ্রমে ঝুঁকছে, শহরের মানুষের চাপ বাড়ছে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন। উনি যত টাকা ঋণ নিয়েছেন তার চেয়ে 3 গুণ 4 গুণ বেশি আউটস্ট্যান্ডিং তার। তিনি যত টাকা ঋণ নিয়েছেন তার চেয়ে 10 গুণ কম, 20 গুণ কম, 100 গুণ কম কোলাটেরাল তিনি ব্যাংকের কাছে রেখেছেন। ওনার সমস্ত সম্পত্তি যদি বিক্রি করে দেওয়া হয়, 100 বার যদি বিক্রি করে দেওয়া হয়, সেই লোন পরিশোধ হবে না। তো এই ধরনের দুর্বৃত্তপনার মধ্য দিয়ে যারা এই আপনার কি বলবো উন্নয়নের বয়ান তৈরি করেছিলেন, তারা এক ধরনের ইমব্যালেন্স তৈরি করেছেন আমাদের জন্য। মশলা জাতীয় ফসল হলুদ বদলে দিয়েছে রংপুরের মানুষের ভাগ্য। অনাবাদি জমিতে হলুদ চাষ কৃষককে করেছে লাভবান। পরিবর্তন হচ্ছে কৃষকের আয়, বদলে যাচ্ছে অর্থনীতির চাকা। অনাবাদি জমিতে হলুদ চাষের ব্যাপারেও এগিয়ে এসেছেন কৃষি কর্মকর্তারা। তারা বলছেন, কম খরচে অনাবাদি জমিতে হলুদ চাষে বেশি লাভ করা সম্ভব। গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় যে জমি পড়েছিল অনাদরে, রংপুরের গঙ্গাচড়ায় এখন সেই জমিতে চাষ হচ্ছে হলুদ। লাভজনক হওয়ায় গঙ্গাচড়ায় দিন দিন বাড়ছে হলুদের চাষ। এখন কৃষকরা অনাবাদি জমিতে চাষ করে পাচ্ছেন বাড়তি ফসল। এতে কৃষকের আয় যেমন বেড়েছে, তেমনি স্থানীয় অর্থনীতিও পাচ্ছে নতুন গতি। শুট করে বিক্রি করলে আমাদের লাভটা বেশি আসে, আর কাঁচায় বিক্রি করলে আমাদের লাভটা কম আসে। খরচ তো প্রায় 30 থেকে 35 হাজার টাকা যাবে, তাহলে লাখ থেকে 1 লাখ হইতে 80 হাজার টাকা হবে। কৃষি অফিস থেকে লোকজন আসে মানে পরিদর্শন করে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের দিচ্ছেন পরামর্শ। চলতি মৌসুমে প্রায় 45 হেক্টর জমিতে হলুদের আবাদ করেছেন চাষিরা। অনাবাদি জমি কাজে লাগাতে তারা কৃষকদের নিয়মিত উৎসাহ দিয়ে যাচ্ছেন। এখানে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা উঠান কৃষকদের সাথে উঠান বৈঠক করি। উঠান বৈঠকের মাধ্যমে এখানে তাদেরকে ভালো উন্নত জাতের হলুদ চাষাবাদে আগ্রহী সৃষ্টি করাই এবং তাদের মাঝে একটা ভালোই আগ্রহ সৃষ্টি হয়। এই হলুদ অনেক একটা লাভজনক ফসল এবং এটা একটা আমাদের মশলা জাতীয় স্পাইস হিসেবে কাজ করে এবং এখানে অনাবাদি প্রতি জমিতেই এখানে আবাদ হচ্ছে। এই কারণে অনাবাদি প্রতি জমি চাষের আয়তে আসতেছে। অযত্নে পড়ে থাকা জমিকে কাজে লাগিয়ে শুধু হলুদ নয়, অন্যান্য 12 মাসি ফসলও চাষ করা সম্ভব বলে মনে করেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে চলতি বছর ব্রিটেনে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD। সংস্থাটি বলছে, খাদ্যপণ্যের বাড়তি দামের কারণে 2025 সাল জুড়ে মূল্যস্ফীতি 3.5% পৌঁছাতে পারে। শুধু তাই নয়, আগামী বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নভেম্বরের বাজেটে কর বাড়ানো বা সরকারি খরচ কমানোর মতো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হওয়া লাগতে পারে। একই সাথে মার্কিন শুল্ক বৃদ্ধির কারণে বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।